রাবি নদীর তীরে ১০ জন মহাশক্তিশালী রাজা বনাম এক বীর রাজা রক্তক্ষয়ী যুদ্ধ। আর অন্য পাশে পাকিস্তানের বর্ডার পার হয়ে যাওয়া একটি নদীর ভুল উচ্চারণ। এই দুই ইতিহাসের পেছনে লুকিয়ে আছে আজকের ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের আসল রহস্য। নেহেরুর একটা মাস্টার স্ট্রোকে জিন্নার চোখের সামনে কিভাবে হাজার বছরের পুরনো ব্র্যান্ড ইন্ডিয়া পাকিস্তানের হাত থেকে হাতছাড়া হয়ে গেল। এখনো অনেকেই মনে করেন ইন্ডিয়া নামটি ব্রিটিশদের দেওয়া। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া নাকি ভারত, কোন নামটি আসল বা অফিসিয়াল? জিন্নের কি সমস্যা ছিল যখন নেহেরু ইন্ডিয়া নামটি রেখেছিল? কি এমন সুবিধা ছিল ইন্ডিয়া নামের পেছনে যে জিন্না এবং নেহেরু উভয়ে এই নামটির পেছনে পড়ে গেল? আজ থেকে হাজার বছর আগে ভারতের উত্তরাংশ, বর্তমান পাঞ্জাব, হরিয়ানা এবং পাকিস্তানের কিছু অংশ অত্যন্ত উর্বর ছিল। এই অঞ্চলটি মূলত 7টি নদী সিন্ধু, ঝিলম, চেনাব, রাবি, বিয়াস, শতদ্রু, সরস্বতী নিয়ে গঠিত হয়েছিল, যাকে একসাথে সপ্ত সিন্ধু বলা হতো। এই সপ্ত সিন্ধু অঞ্চলে তখনকার বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে এখনকার মতো রাষ্ট্র বা দেশে বিভক্ত ছিল না, বরং বিভিন্ন জনপদ এবং নির্দিষ্ট উপজাতি তাদের নিজস্ব এলাকা শাসন করত। এই সপ্ত সিন্ধু অঞ্চলের প্রধান শক্তিশালী উপজাতি বা বংশের নাম ছিল ভারত, আর এই ভারত উপজাতির রাজা ছিলেন সুদাস। ভারতের এই ক্রমবর্ধমান ক্ষমতা দেখে আশেপাশের অনেক উপজাতি ঈর্ষান্বিত ও শঙ্কিত হয়ে পড়ে। ফলে পশ্চিম দিক থেকে আসা পুরু উপজাতির নেতৃত্বে আরো 9টি উপজাতি একত্রিত হয়ে রাজা সুদাসের ভারত উপজাতির উপর আক্রমণ চালায়। ইতিহাসের পাতায় এটি ব্যাটেল অফ 10 কিংস নামেও পরিচিত, যার স্পষ্ট লিখিত দলিল হচ্ছে ঋগ্বেদের সপ্তমণ্ডল। বর্তমান পাকিস্তানের রাবি নদীর তীরে এই ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। অলৌকিক এবং অবিশ্বাস্যভাবে রাজা সুদাস তার রণকৌশল দিয়ে একাই 10 রাজার বিশাল বাহিনীকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি ভারতের উত্তরাংশে তার একছত্র আধিপত্য বিস্তার করেন। প্রাচীনকালের নিয়ম ছিল, কোনো রাজা যুদ্ধ জিতলে পরাজিত উপজাতি ঘরবাড়ি ধ্বংস করে দেয়, তাদের উপর জোরপূর্বক নিজের দেবদেবী ও সংস্কৃতি চাপিয়ে দেয়। কিন্তু রাজা সুদাস এখানে সম্পূর্ণ ভিন্ন এবং এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি পরাজিত উপজাতির উপর অত্যাচার, জোরপূর্বক সংস্কৃতি চাপিয়ে না দিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি, দেবদেবী এবং চিন্তাভাবনাকে এক সুতায় গেঁথে জন্ম দেন এক নতুন সংস্কৃতির। তখন এই সাম্রাজ্যের অধিবাসীরা নিজেদের ভারতীয় বলতে গর্ববোধ করত। এই ঘটনার অনেক বছর পর জন্ম নেয় ইতিহাসের আরেক মহান সম্রাট ভরত, যিনি দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ছিলেন। তিনি এতটাই পরাক্রমশালী ছিলেন যে বর্তমানের আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কা পর্যন্ত ভূখণ্ডকে একক শাসনের অধীনে নিয়ে আসেন। রাজা ভরতের এই বিশাল জয় ও শাসন এর কারণে প্রাচীন লিপি ও পুরাণে এই সমগ্র ভূখণ্ডকে ভারতবর্ষ নাম অভিহিত করা হয়। ইন্ডিয়া নামটির ইতিহাসও খুবই আকর্ষণীয় এবং চমকপ্রদ। মূলত এটি সেই সিন্ধু নদকে ঘিরেই গঠিত এবং ভারত উপজাতির সাথে জড়িত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকে পারস্যের অধিবাসীরা সিন্ধু নদের অববাহিকায় বসবাসকারী মানুষের সংস্পর্শে আসে। ভৌগোলিক কারণে তারা এই অঞ্চলটিকে সিন্ধু নদের তীরের দেশ হিসেবে চিনত। প্রাচীন পারস্য ভাষার একটি বৈশিষ্ট্য ছিল, তারা এস উচ্চারণ করতে পারত না, এস এর জায়গায় তারা উচ্চারণ করত এইচ। এর ফলে সিন্ধু নদকে তারা হিন্দু নদী বলে ডাকত এবং সপ্ত সিন্ধুকে বলতো সপ্ত হিন্দু। পরবর্তীতে ফরাসি শব্দ স্থান যুক্ত হয়ে এটি হয় হিন্দুস্তান। প্রাচীন ইরানি ধর্মগ্রন্থ আবেস্তাতেও এর প্রমাণ মিলে। পার্সিয়ানদের পর ইতিহাসের মঞ্চে আগমন ঘটে প্রাচীন গ্রিকদের। গ্রিকরা যখন এই অঞ্চলে আসে, তাদের একটা সীমাবদ্ধতা ছিল, তারা আবার এইচ উচ্চারণ করতে পারত না। এই এইচকে তারা সরাসরি বাদ দেয়। ফলে পার্সিয়ানদের থেকে প্রাপ্ত হিন্দু থেকে এইচ বাদ দিয়ে তারা উচ্চারণ করত ইন্ডোস, আর হিন্দু নদের আশেপাশের ভূমিকে তারা ডাকত ইন্ডিকা নামে। বিখ্যাত গ্রিক দূত মেগাস্থেনিসের বই এর নাম ছিল ইন্ডিকা। গ্রিক সভ্যতার পর যখন রোমান সাম্রাজ্যের উত্থান হয়, তখন গ্রিকদের ব্যবহার করা ওই ইন্দোস শব্দটি রোমানদের কাছে রূপ নেয় ইন্ডাস। আর ল্যাটিন ব্যাকরণ অনুযায়ী এই ইন্ডাস নদীর বিশাল ভূখণ্ডকে নামকরণ করা হয় ইন্ডিয়া, যার অর্থ দ্য ল্যান্ড অফ ইন্ডাস। ল্যাটিন ভাষা থেকে এই ইন্ডিয়া নামটি ইউরোপের অন্যান্য দেশ যেমন ইংরেজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ ভাষায় প্রবেশ করে। বহু শতাব্দীর পর ইংরেজরা যখন ভারতে আসে, তারা দেখে আন্তর্জাতিক মানচিত্রে এবং ইউরোপীয় নথিপত্রে এই অঞ্চলটি শত শত বছর ধরে ইন্ডিয়া নামে পরিচিত হয়। তখন তারা নতুন করে এর নামকরণ করেননি, বরং অফিসিয়ালি ইন্ডিয়া নামটিকে ব্যবহার করে। পরবর্তীতে এটি ব্রিটিশ ইন্ডিয়া নামে বিশ্বজুড়ে ব্র্যান্ডে পরিণত হয়। কিন্তু জিন্নার কি সমস্যা ছিল যখন নেহেরু ইন্ডিয়া নামটি রেখেছিল? ইন্ডিয়া নামটি হচ্ছে একটি ব্র্যান্ড, একটি লেগেসি। জিন্না ধরে নিয়েছিল যে মুসলিম প্রধান অংশটি যেহেতু পাকিস্তান নামে আলাদা হচ্ছিল,
তাই নেহেরু তার হিন্দু প্রধান দেশের নাম প্রাচীন ধর্মগ্রন্থ মেনে ভারত কিংবা হিন্দুস্তান রাখবেন। জিন্নার ধারণা ছিল এক পাশে থাকবে পাকিস্তান, অন্য পাশে থাকবে হিন্দুস্তান। কিন্তু জিন্নাকে পুরোপুরি অন্ধকারে রেখে জওহরলাল নেহেরু ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সাথে আগেই কথা বলে রেখেছিলেন যে আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া নামটি তিনি বহাল রাখবেন। 1947 সালে সেপ্টেম্বর মাসে জিন্না মাউন্টব্যাটেনের আমন্ত্রণপত্র দেখেন যে ডমিনস অফ ইন্ডিয়া এন্ড পাকিস্তান। তখন প্রচন্ড ক্ষিপ্ত হয়। জিন্নার মূল সমস্যা প্রথমত হচ্ছে ইন্ডিয়া নাম হাজার বছর ধরে বিশ্বজুড়ে একটি ঐতিহাসিক, রাজনৈতিক ও ভৌগোলিক একটি ব্যান্ডে পরিণত হয়, যার উত্তরাধিকারী হয়ে যায় নেহেরু। ফলে ইউএন, আন্তর্জাতিক চুক্তি এবং বিশ্ব রাজনীতিতে ব্রিটিশ ইন্ডিয়ার যে আসনটি ছিল সেই আসনটি ইন্ডিয়ার জন্য বরাদ্দ হয়ে পড়ে। আর অন্যদিকে পাকিস্তানকে সবকিছু নতুন করে শুরু করতে হয়। চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায়। ধরুন টিম কুকের দুজন ছেলে। কোম্পানি ভাগের সময় কুক বড় ছেলেকে আইফোন নামে কোম্পানির শেয়ার দেয় এবং ছোট ছেলেকে দেয় জেফোন নামে। একই কোম্পানির ফোন হওয়া সত্ত্বেও আইফোনের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। অন্যদিকে জেফোন সবকিছু নতুন করে শুরু করতে হতো, ফলে একটি নামের কারণে ছোট ছেলে ব্যবসা থেকে অনেক বেশি পিছিয়ে পড়তো। দ্বিতীয় কারণটা ছিল যে সিন্ধু নদীকে ঘিরে এই ইন্ডিয়া নামটি হয়েছে, আর এই সিন্ধু নদীর পুরোপুরি অববাহিকা দেশভাগের পর চলে যায় পাকিস্তানের ভৌগোলিক সীমানার মধ্যে। তাই তার যুক্তি ছিল ভৌগোলিক ও লজিক্যালি ইন্ডিয়া নামের উপর পাকিস্তানের অধিকার থাকা উচিত। তাহলে আসল নাম কোনটা, ইন্ডিয়া নাকি ভারত? ভারতের সংবিধানের প্রথম অনুচ্ছেদে লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। এর মানে হচ্ছে ইন্ডিয়া এবং ভারত উভয় নামটি আসল এবং অফিসিয়াল। যখন ইংলিশে কোনো অফিসিয়াল কাজ করা হয় ব্যবহার করা হয় ইন্ডিয়া, হিন্দি কিংবা অন্যান্য ভাষায় দাপ্তরিক কাজে ভারত ব্যবহার করা হয়। আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্টে দেখেন, সেখানে লেখা আছে দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া এবং একই সাথে হিন্দিতে লেখা আছে ভারত গণরাজ্য। এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ইন্ডিয়ার হিন্দি ভার্সনে লেখা আছে ভারত কা সর্বোচ্চ ন্যায়ালয়। বিতর্ক হোক, কিন্তু আপনি সত্যটা জানুন এবং অন্যকে সত্যটা জানান। ধন্যবাদ।